আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণার অভিযোগ। এইচএসসি ও সমমানে 21 বছরের সর্বনিম্ন পাস 58.83%। শিক্ষা খাতের অসঙ্গতিকে দায়ী করল বোর্ড সমন্বয় কমিটি। 3.5 দশক পর রাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চাকসুতে 44 বছর পর ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের জয়। বাংলাদেশে গুম নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিচারের সূচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন ফলকা টুক। মৃত্যুদণ্ডের রায় না দিতে অনুরোধ। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান। যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এবং অব্যবস্থাপনা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদের স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। সংকট সমাধানে সরকারকে 3টি পরামর্শ দিয়েছেন এনসিপি। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সংলাপ করে ঐক্যমত্য কমিশন। ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগেও প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক হয়। এর আগে এনসিপির সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। এর আগে আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত্য কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে। জুলাই সনদ সফল করতে সরকারের কাছে বেশ কিছু প্রস্তাবনাও তুলে ধরেন নাহিদ ইসলাম। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং আমাদেরকে সেটা দেখাতে হবে। এর আগে প্রস্তাবিত জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছিল বাম ধারার 5টি রাজনৈতিক দল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার রাত 12টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে তিনি যান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থারাইটিস, ডায়াবেটিস ও কিডনি সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে 2004 সালের পর এই প্রথম সর্বনিম্ন গড় পাশের হার হয়েছে 58.83%। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে 11টি শিক্ষা বোর্ডে এই পাশের হার চাপিয়ে দেওয়া নয়, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের বাস্তব চিত্র। এজন্য দেশের শিক্ষা খাতের অসঙ্গতিকেও দায়ী করেছে কমিটি। মুসা মল্লিকের রিপোর্ট। এই উল্লাস এবছরের উচ্চ মাধ্যমিক, আলিম, কারিগরি
ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের। তবে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এমন নয়। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 202টি, যা গত বছর ছিল মাত্র 65টি। বিষয়ভিত্তিক ফলাফল বিপর্যয় হয়েছে ইংরেজিতে, আর তুলনামূলক ভালো হয়েছে বাংলা ও পদার্থবিজ্ঞানে। পাশের হারে সর্বনিম্ন কুমিল্লা শিক্ষা বোর্ড 48.86%। সারা দেশে জিপিএ 5 পেয়েছে 69,097 জন। সবচেয়ে কম জিপিএ 5 পেয়েছে সিলেট শিক্ষা বোর্ডে 1,602 জন। সার্বিক বিচারে এবারের ফলাফলকে শিক্ষার্থীদের প্রকৃত অবস্থা বলেই মনে করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়। এই যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাস করলো না, ফেল করলো, তো এটা তো কাঙ্ক্ষিত নয়। আমরা কাউকে কোনো ছক বেঁধে দিইনি, ওভার মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নটা যথেষ্ট ভালোভাবে হয়েছে। এখন সেইভাবে আমাদের এই ফলাফলটা আমাদের কাছে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে গণনা আছে, অবশ্যই গণনা আছে। বিভাগীয়, জেলা ও পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করলেও পিছিয়ে গেছে প্রশাসনের সার্বক্ষণিক দৃষ্টির বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর একই চিত্র। বড় বড় মহানগরগুলোতে পাশের হার বেশি। ক্রমান্বয়ে দূরের জেলা, সেই জেলার মধ্যে, আবার যদি আমরা এই জেলার মধ্যেই থাকি, দেখা যাবে সেই জেলা সদরে, যদি আমরা ধরি শরীয়তপুর 41%, যদি আমরা দেখি যে সে তার সদরে হয়তো এর চেয়ে বেশি, অবশ্যই এর চেয়ে বেশি পার্সেন্ট। ঢাকা বোর্ডে পাশের হারে সবচেয়ে পিছিয়ে শরীয়তপুর 42.12 ও গোপালগঞ্জ 42.28%। সবচেয়ে ভালো করেছে ঢাকা মহানগর 84.03%। পাশের হারে সবচেয়ে ভালো করেছে প্রবাসের কেন্দ্রগুলো 95.88%। শূন্য পাশ করা এবং ফলাফল বিপর্যয় থাকা প্রতিষ্ঠানের বিষয়ে পর্যালোচনায় কমিটি গঠন করে সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত 20 বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। প্রতি 100 জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে প্রায় 42 জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে একটু বেশি দূরে সরে গেছে। ফলাফলে কেন এমন বিপর্যয় ঘটল তা স্পষ্ট করার জন্য অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি গবেষণা করার তাগিদ দিয়েছে বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। 3 দফা দাবিতে টানা আন্দোলনের পঞ্চম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গেছে 10 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল। এ নিয়ে জানতে যোগাযোগ করছি লায়লা নওশিনের সাথে। নওশিন, আপনি তো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন, তো শিক্ষক আন্দোলনের এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন। সকাল থেকে যেমনটি বলছে নওশিন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এ নিয়ে জানতে তাফিমুল ইসলামের সাথে যোগাযোগ করছি। তাফিমুল, আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তো ভোট গ্রহণের আরো 2 ঘন্টা চলবে। এই পর্যায়ে ভোট কেন্দ্রের চিত্র কেমন দেখছেন এবং প্রার্থী ও ভোটাররা কি বলছেন, আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলুন।
এই মুহূর্তে আমি রয়েছে ইসমাইল হোসেন সিরাজি হলের সামনে। এখানে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে সকাল থেকে বেশ কিন্তু উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা কিন্তু ভোট দিয়েছেন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, এখন হচ্ছে প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। 5 ঘন্টায় কিন্তু দেখতে পেয়েছি আমরা শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। তারা শিক্ষার্থীরা বলছেন যে এটি তাদের এক প্রকার 4 রাতের মতো মনে হয়েছে। বিগত সময়ে তারা বলছেন যে বিভিন্ন নির্বাচনগুলোতে তারা ভোট না দিতে পারলো, এবার কিন্তু তারা এই ভোটটাকেই একটি তাদের ভোট মনে হচ্ছে। একই সাথে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে এই নির্বাচনটি একটি ব্যতিক্রম নির্বাচন বলে তাদের কাছে মনে হয়েছে। তারা বলছেন যে জাতীয় নির্বাচন কিংবা অন্যান্য নির্বাচনে বিভিন্ন ধরনের সহিংসতা বা নানান ধরনের কর্ম ঘটে থাকে, কিন্তু এই নির্বাচনে সেরকম কিছু নেই বলে তাদের কাছে মনে হয়েছে যে এটি একটি বিশেষ একটি নির্বাচন তারা বলছেন। আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে কিন্তু কেন্দ্রে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সেখানে যাচ্ছেন, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। সাথে তারা বলছেন এখন তো কোনো অভিযোগ সেভাবে কোনো প্যানেল থেকে কিন্তু সেভাবে করা হয়নি। আমাদের সাথে রয়েছেন রাজশাহীর আমাদের বিভাগীয় প্রতিনিধি, তার সাথে কথা বলি। তার সার্বিক পরিস্থিতি কি হয়েছে? সকাল থেকেই আমরা ভোট গ্রহণ দেখছি এবং সকালের শুরুতেই ভোট গ্রহণের ভোটারদের উপস্থিতি কম থাকে, বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ লাইনে ভোট দিতে নেমে এখন দুপুরের টাইম একটু ভোট কম করতে যাবে। উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছে এবং ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবচেয়ে মজার যে বিষয় বা জানার যে বিষয় দর্শক, সেটা হলো বাইরে ক্যাম্পাসের বাইরে চারিধারে, বিশেষ করে অক্টোবর মোড়, তালাইবাড়ি, কাকরাত, বিনোদপুর, এই সমস্ত জায়গাগুলোতে উৎসব জনতার প্রচুর ভিড় এবং তারা বাইরে থেকে ভিতরে নির্বাচন সম্পর্কে জানছে যে কি হবে বা কি হচ্ছে, এই বিষয়গুলো আছে। আর সবচেয়ে মজার বিষয়টি, আমরা আশা করছি এ পর্যন্ত প্রায় 45% থেকে 50% ভোট পড়েছে এবং আশা করা যায় যে মোটামুটি অবাধ সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং কিন্তু কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটি হলো সবচেয়ে বড় কথা এবং ফলাফল যাই হোক সেটা সবাই মেনে নেবে, এমন কথাও প্রার্থী আমাদের কাছে বলেছে। যেটা বলছিলেন আমাদের প্রতিনিধি, সেটা হচ্ছে ফলাফল যাই হোক না কেন, সে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা আছেন তারা বলছেন যে ফলাফল শিক্ষার্থীরা যাদেরকে বেছে নেবেন তাদের মতামতকে তারা প্রাধান্য দিবেন। এখন পর্যন্ত প্রায় 45 থেকে 50% ভোট বলা চলে সেটি হয়েছে। নির্বাচন কমিশন থেকে সেটি একটা আভাস দিয়েছেন যে 45 থেকে 50% ভোট হয়েছে। সব মিলে পরিবেশ একবারে শান্ত এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। তাফিমুল, ধন্যবাদ আপনাকে। ডাকসু ও জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস সহ 26 পদের মধ্যে 24টিতে বিজয়ী এই প্যানেলের প্রার্থীরা। ইশতেহার বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন বিজয়ীরা। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র ও যুব সমাজকে প্রাণ দিতে হয় এমন অবস্থা যেন সৃষ্টি না হয়। ঠাকুরগাঁওয়ে দানেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিয়ার হবে কি হবে না, ঠিক কিনা বলেন? বা দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে, এই অবস্থা আর তৈরি করেন না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তবে অভিযোগের গুরুত্ব যাই হোক না কেন, কোনো মামলায় যেন মৃত্যুদণ্ডের রায় না দেওয়া হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। এনামুল কবির উপমের রিপোর্ট। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে গত সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরুর ঘটনা জবাবদিহিতামূলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বুধবার প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জোরপূর্বক গুম ও নির্যাতনের 2টি মামলায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে সাবেক ও কর্মরত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। হাইকমিশনার কর্তৃপক্ষকে বিচারাধীন মামলা নিষ্পত্তি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,
নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদানসি আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদণ্ডের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানান। এনামুল কবির রূপম, চ্যানেল আই। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের পাশাপাশি যথাযথ অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু মীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ সমাপনীতে মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য ফেরাতে আগামী 5 বছরের লক্ষ্যমাত্রা পূরণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কালের চাকার সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা, অবকাঠামো এবং দখল দূষণ যত বৃদ্ধি পাচ্ছে ততই ধরিত্রী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক জীববৈচিত্র্য। IUCN এর হালনাগাদ তথ্য বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি এই তালিকায় বছরে যুক্ত হচ্ছে আরও প্রায় 10,000 প্রজাতি, যা বার্তা দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। এমন বাস্তবতায় আবুধাবিতে শেষ হওয়া IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের নতুন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সমুদ্র ও স্থলভাগের 30% সংরক্ষণ। এবারে একটা প্যাভিলিয়ন হয়েছে যেখানে আদিবাসীরা নিজে আদিবাসীদের কথা বলছে। আমরা ভবিষ্যতে যেমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আবার হচ্ছে নারী আর প্রকৃতির মাঝেও আমরা কিন্তু প্রভাব ফেলছি। ওই জায়গাটাকে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। ভূমিতে 30% বনায়ন এবং 30% সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করব কিভাবে? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে বন উজাড় হয়েছে, নদী দখল হয়েছে, দূষণ হয়েছে, সেইখানে চ্যালেঞ্জটা আরো গভীরে প্রকৃত। এই ইকোনমিক থটের উপরে যে আনলিমিটেড গ্রোথ উইথ লিমিটেড রিসোর্সেস এর কারণে কিন্তু আমাদের এখন পরিবেশগত ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। As you know, 50% of our species have degraded or have become extinct or are on the way to becoming extinct. এখন আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাপ্রোচটা না চেঞ্জ করি, আমাদের কিন্তু পরিবেশের উপর ধ্বংস কন্টিনিউ হতে থাকবে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা লাখো প্রজাতির সংরক্ষণ ও হাজারো প্রজাতির ঝুঁকি কাটাতে কংগ্রেস প্রস্তাবিত রেজলিউশন প্রতিপালন নিশ্চিতেই মুক্তির রূপরেখা দেখছেন পরিবেশবাদীরা। আমরা ওয়েটল্যান্ড কনজারভেশনের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমাদের খাল নদীগুলো মরে যাচ্ছে, দূষণে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যত জীববৈচিত্র্য ছিল সেগুলোও ধ্বংসের পথে। তো কাজেই আমাদের এটি ন্যাশনাল প্রায়োরিটি। একই সাথে আমাদের গ্লোবাল মোশন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং কনজারভেশনের জন্য এখানে IUCN-কেও আমরা এই কথাগুলো বলেছি। প্রায় 100-র মতো নতুন মেম্বার হয়েছে এবার, এবং 6টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। নতুন নতুন মেম্বার, নতুন নতুন দেশ যখনই যোগ হচ্ছে IUCN-এর এই প্ল্যাটফর্মে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের এই সংগ্রাম, এই কনজারভেশনের সংগ্রাম। নানা আইনগত ব্যাপারও আসছে এর মধ্যে। এখানে কিন্তু অনেক সায়েন্টিস্ট, অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং এখানে নানা মতের নানা মানুষ যারা এটাতে কন্ট্রিবিউট করতে পারেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এই সম্মেলনে। সংরক্ষণের কথাটা বলতে পারবো যত জোরে সোরে, ততই কিন্তু আমাদের সারা পৃথিবীটা ভালো থাকবে। আমাদের একটি প্রত্যাশা, IUCN-এর মতো একটি ভালো প্রতিষ্ঠান সামনে কনজারভেশনটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফল পাওয়া যাবে এই সারা পৃথিবীর ভালোর জন্য। কংগ্রেসের সমাপনী দিনে সদস্য সমাবেশে সপ্তাহ ধরে চলা আলোচনার বিভিন্ন প্রস্তাব ও রেজলিউশন নিয়ে বিতর্ক ও ভোট হয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক এজেন্ডাতে গতিশীলতার প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত ও টেকসই ট্যানারি ব্যবস্থাপনায় এই শিল্পের অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্ট।
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, সিমেন্ট ও ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া ও পাদুকা শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর কর্মপরিবেশ আর বর্জ্য অব্যবস্থাপনায় ধুঁকছে সম্ভাবনাময় এই খাত। তথ্য বলছে, দেশে বছরে 400 কোটি বর্গফুট কাঁচা চামড়া সংগ্রহ করা হলেও অব্যবস্থাপনা ও সনাতনী পদ্ধতির কারণে নষ্ট হয় 50 লাখ বর্গফুট। এছাড়া কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। ভারী ধাতু মিশ্রিত এসব বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদী-নালা, খালে। এতে বায়ু, মাটি, পানি দূষণ সহ সামগ্রিক পরিবেশে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানিতে অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ট্যানারিতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে এই শিল্প যেমন এগোবে, তেমনি ত্বরান্বিত হবে অর্থনৈতিক অগ্রযাত্রাও। আফরোজা হাসি, চ্যানেল আই। টেকসই ও পরিবেশ বান্ধব ট্যানারি ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ইচ্ছে থাকতে বিদেশের মাটিতেও বাড়ির উঠোন সাজানো যায় দেশের গ্রামীণ কৃষি পরিবেশের মতো করে, এমন দৃষ্টান্ত গড়েছে নিউ ইয়র্কের আলবানিতে বসবাসরত নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। শুধু ফল ফসলের আবাদ নয়, রীতিমতো কোয়েল কবুতরের খামারও গড়েছেন তিনি। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার আলবানির লাউডেনভিল এলাকা, শহরের কোলাহল পেরিয়ে শান্ত এক আবাসিক পল্লী। এখানেই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার কঠিন সংগ্রামের পথ পেরিয়ে গড়েছেন প্রবাস জীবনের এক সমৃদ্ধ ঠিকানা। ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না, তারপরে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায়, কোন গাছ, ফল গাছটা এখানে হয়। যেন বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত কৃষকের বাড়ির আঙিনা এটি। এখানে শিম, লাউ, মরিচ, করলা, টমেটো সহ নানা রকম ফসল ফলছে দেলোয়ার আর তার স্ত্রী রোকসানা আক্তারের যত্ন আর ভালোবাসায়। 20-25 আইটেমের মতো মরিচ আছে। আপনার বাগানে আমি হেলেঞ্চা গাছও দেখলাম, এটার বীজ পেয়েছেন কোথায়? বাংলাদেশ থেকে কেউ একজন অনেক আগে সংগ্রহ করছে, আমি ফ্লোরিডা থেকে আনছিলাম আমার এক ভাবি থেকে। বাঙালিরা অনেক সবজি করে, অনেক যার জায়গা আছে, যার অ্যাবিলিটি আছে, সময় আছে, জি জি করে। আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয়। উঠানের একপাশে কবুতর আর কোয়েলের একটি খামার। এটি দেলোয়ার গড়েছেন তার বাবার অবসর কাটানোর জন্য। উনি আসার আগে আমি ঘর রেডি করছি। উনি বাংলাদেশে অনেক কবুতর পালে, তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলা যায়। আপনার হাতের এটা কি চেরি টমেটো? গাছ থেকে পারলেন? এই আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য নয়, এটি তাদের সৃজনশীলতা, মাটির প্রতি ভালোবাসা আর শেকড় ফিরে দেখার প্রয়াস। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নিটল টাটা, কৃষি সংবাদ। একসময় ইলিশের জন্য বিখ্যাত ছিল রাজবাড়ির গোয়ালন্দ। স্থানীয় চাহিদা মিটিয়ে সেই ইলিশ পাঠানো হতো ভারতে। কালের বিবর্তে নাব্যতার সংকট আর নদী দূষণের পদ্মা হারিয়েছে তার জৌলুস আর ইলিশের সুদিন। ইলিশ রক্ষায় সরকারিভাবে 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করার পর জেল জরিমানা দেওয়া হলেও কোনো কিছুতেই থামছে না ইলিশ। প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সে সম্বল রক্ষায় অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ।
খেলার খবর। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর পর হ্যাট্রিক ম্যাচে জয় বঞ্চিত হয়ে ব্যাকফুটে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়ের প্রত্যাশায় বাংলাদেশের মেয়েরা ভারতের বিশাখাপত্তমে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণার অভিযোগ। এইচএসসি ও সমমানে 21 বছরের সর্বনিম্ন পাস 58.83%। শিক্ষা খাতের অসঙ্গতি দায়ী করল বোর্ড সমন্বয় কমিটি। 3.5 দশক পর রাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চাকসুতে 44 বছর পর ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের জয়। বাংলাদেশে গুম নির্যাতনের দায়ে অভিযুক্তদের বিচারের সূচনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেন ফুলকার তুর্ক। মৃত্যুদণ্ডের রায় না দিতে অনুরোধ। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান। যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।